মানসপটে বিষাদ ছুঁয়েছে, সহস্র সহস্র তাহাদের পরিমাণ। শূন্যতা খা খা করছে অন্তঃকরণ। কবে আসবে বর্ষণ, জলধারার শীতল আলিঙ্গনে হিম হবে ভিতরে কোনো ক্ষণে। আশার জল আদৌ কি স্পর্শ করবে ভূমিকে? প্রচণ্ড তাপদাহে তারা যে ফেটে চৌচি, কিন্তু সে আর ন্যায় নয়। ওর শূন্য তৃষ্ণা অন্তর উত্তাপ নিভানোর কাজটা কখনোই আকাশ ভেঙে নেমে আসার বৃষ্টি দ্বারা সম্ভব নয়। এই অগ্নিতে যে শীতলকরণ হবে কেবল কেবল দুর্জনাবুক শ্রাবণের মাধ্যমে। মানুষটা সেই যে গত সপ্তাহে গেল, আর একটা খোঁজ খবর নেই। এই বাড়িতে দুর্যোগবিহীন কেটে গেল স্যার 7টা দিন। তন্মধ্যে বেশ ঘটনা ঘটেছে। ঘটনাগুলো স্যারকে এতটা আঘাত করেনি যতটা করেছে প্রিয় সেই পুরুষের অনুপস্থিতি। হলদে দ্রুতিতে খোলা বারান্দায় হলুদ পাখি সেজে চেয়ারে বসে আছে শ্রেয়া। চেহারায় প্রিয়ম মোহের অমানিসা ও মলিন ভাব। দুর্য পিউদের বাড়ি থেকে পরের দিন সকালে বিদায় নিয়ে সোজা চট্টগ্রাম উদ্দেশ্য বাড়ি জমায়। একটা শব্দ বলে যাওয়া হয়নি শ্রেয়াকে যাওয়ার আগে। শুধু আয়ুষকে জানিয়েছে শ্রেয়াকে যেন বাড়িতে নিয়ে যায় সাথে। হঠাৎ সাথে নিয়ে যাওয়া সম্ভব না। শ্রেয়া তখনও গভীর ঘুমে মগ্ন ছিল। উঠে পিউর কাছ থেকে এইসব শুনে অত্যন্ত বিস্মিত হয়। মনে ভয় জমে। দুর্য কি তাহলে রাত্রি অর্ধভাগে ঘটে যাওয়া ঘটনার রেশ ধরে আকস্মিত চলে গেল? কেন যে ও এমন করতে গেল? যাওয়ার পর 2 দিন বাদে শ্রেয়া চৌধুরী বাড়িতে ফিরে আসে। ওকে দেখে মেহেরিনা সকালের সামনে তেতে উঠল। সুযোগ পেয়ে কথা শোনালো। কি এমন হলো ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে আমার ছেলেকে সকাল সকাল চট্টগ্রাম চলে যেতে হলো? আগেও তো শান্তি দিল না, এখনো না। কথাগুলো শুনিয়ে চড়ে যায় তিনি। তুর্য খালা বার কয়েক জিজ্ঞেস করে তার হঠাৎ চলে যাওয়ার কারণ, কিন্তু বরাবরই প্রতি উত্তরে পরাজয় মেনে নেয় শ্রেয়া। তারপর এতপর গুনে গুনে আরো কয়েকটা দিন কেটে গেল। অনেকবার মোবাইলে হাত দিয়ে কল দিতে গিয়ে ফিরে আসে শ্রেয়া। প্রচন্ড দ্বিধাদ্বন্দ্বে ভুগছে ও। এত চেত রাগ, তাহলে রাগ কি করছে? নয়তো কেন এতদিন একটা বারো কল মেসেজ কিছুই করলো না? বারান্দার রেলিংয়ে শ্রেয়া মাথা ঠেকিয়ে রইল। মোবাইলটা পড়ে আছে চেয়ারের একপাশে। চোখ দুটো অশ্রুতে টলমল অবস্থা। দুর্য দেহে কড়া পারফিউমের ঘ্রাণ, হ্যালিগানা তেরা বাঁকা শব্দ মিলে এক একটা বাক্য গম্ভীর তেজি ভাব, সবগুলো ওকে বড্ড পোড়াচ্ছে। মনস্পৃহা জাগছে। এখনই বাস ধরে ছুটে যেতে চট্টগ্রামে। আয়ুষও অনেকবার কল দিয়েছে, কোনো হদিস নেই তার। কোথায় গেল? 1 সপ্তাহ সহ্য করেছে, আর পারছে না সে। পাশ থেকে হাতে ফোনটা হাতে নেয়। দুর্য নাম্বারে ছোট্ট একটা বার্তা পাঠায় বহু সাহস জুগিয়ে। আসসালামু আলাইকুম স্যার। মিনিট পেরো, কিন্তু অপরদিকে হতে কোনো উত্তর চিনলে না। এই যাত্রা নিজেকে দমিয়ে রাখা কঠিন হতে কঠিনতম হয়ে পড়ে। অতি সন্ধ্যা গড়া জল ভিজায় শ্বেত কপল যুগল। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে চেনা একটা স্বর ডেকে ওঠে, নতুন বউ, নিচে চলো খাইবা। শ্রেয়া ফিরে না। এর অভদ্র জলে সাক্ষী করতে চায় না ও কাউকে। কাঁদলে কাঁদবে, শক্তপোক্ত সেই বক্ষে মাথা এলিয়ে। তবুও কান্নাগুলো তার নামে হোক, দেখুক সে। সে জানুক সে আজ সম্পূর্ণভাবে জ্ঞাত হয়েছে। তার তার ঘুরিয়ে পেঁচিয়ে জটিলতা প্রকাশ করা অনুভূতিদের সম্পর্ক। কিছু কিছু জিনিস কখনো ফিরিয়ে নেওয়া সম্ভবপর হয় না। তার মধ্যে একটা হলো মানব কণ্ঠনালী গড়ে উন্মুক্ত হওয়া শব্দাংশ। সর্বাধিকবার চাওয়া সত্ত্বেও সে ফিরিয়ে দিতে পারছে না। যার দরুন মিলছে বিচ্ছেদের অসুখ। সে এক নিদারুণ অসুখ। সে আর নরম মন আঠিরভাবে বিস্তার লাভ করেছে তা কর্ণবিহয় আবারও প্রবেশ করে রহিমা তরতরে সব। ও নতুন বউ, খাইবা না? খাবো না খালা, ভাঙা ভাঙা কণ্ঠে তৎক্ষণাৎ জবাব শ্রেয়ার। রহিমা পিছন থেকে চুল হাত বুলিয়ে বলে, মন খারাপ তোমার? কথা হয় নাই তুর্য বাবার লগে? শ্রেয়া অভিমান বেড়ে গেল।
ঠান্ডা গলায় বলল, না, লেকচারার সাহেব সময় আছে নাকি? কাউকে তো ফোন দিচ্ছে না। কেউ কইল কাউকে দেয়নি। তুমি যেদিন বাবারে পুরোপুরি চিনে যাইবা সেদিন কইবা খালা এমন একটা জামাই আমারই হোক। সে বিস্মহত ব্যগ্র কণ্ঠে সরব করে বলে, ফোন দিয়েছে তিনি? রহিমা খালা যেন প্রশ্নটা উপেক্ষা করল, বলল, এখন আইও আমার লগে, মেলা রাত হইছে, তোমারে খাইয়া আমি ঘুম দিব। সে আর খেয়াল করেছে সূর্য যাওয়ার পর থেকে প্রিয় খালা ওর খেয়াল রাখছে, বিশেষ করে রহিমা খালা। এই বাড়িতে একমাত্র ওর জন্য যদি কারো অতিরিক্ত দরদ থাকে তাহলে সেটা নিঃসন্দেহে রহিমা খালিদ প্রকাশ করেছে। মায়ের মতো আচরণ ওনার। সে বড্ড আনচান করে আজকাল মনটা মাকে দেখবার, কিন্তু সেটা তো কোনো কালই সম্ভব না। রহিমা খালাকে দেখে ওর তৃপ্তি মেটায়। মেহেরিন ও ফাতেমা চৌধুরী হাঁটতে বসতে কথা শুনিয়ে যায় ওকে। ক্ষণে ক্ষণ উপলব্ধি করেছে ওর স্বামীবিহীন শ্বশুর বাড়িটা মেয়েরা যেন কতটা শান্তির স্থান না। মনের সন্দেহ ব্যক্ত করে প্রশ্ন করে শ্রেয়া, আপনি আমার জন্য এত চিন্তা করেছেন কেন খালা? তোমার দায়িত্ব জানি কেউ একজন আমাদের দিয়ে গেছে। এই বাড়িতে তার ভরসা জায়গাটা আমি। এইটা আমার কত বড় পাওয়া তুমি বুঝো না নতুন বউ? সবসময় আমার জীবনটা দিয়ে হইল তোমার খেয়াল রাখো। শ্রেয়া হতবিহ্বল হয়ে পড়ে। অবাক হলে কথাটা বাড়ালো না। দু হাতে চোখ মুছে উষ্ণতায় হাসি মাখে। মিশে হাসি বলে, আম্মা, বাবা, পিউ সবাই খেয়ে নিয়েছে? হুম, তুমি বাকি। বড় স্যার তোমারে ডাকতাছিল, আমি কইছি তুমি পরে খাইবা, কিন্তু পিউ রইছে, কইল তোমার লাগে নাকি খাইব। আচ্ছা চলুন। চেয়ার আগে আগে বারান্দায় ছেড়ে চলে গেল। রহিমা লম্বা নিঃশ্বাস ফেলে হাতের মোবাইলটা কানে নিয়ে বলে একটু ফিস ফিস করে, চুপি স্বরে, সুস্থ হইছুনি কিছুটা? মাইয়ারা তোমার ছাড়া দুঃখ পাইতেছে। অপর পাশ থেকে তাৎক্ষণিক কর্ণধার হয়, মা কি ওকে বেশি কথা শোনাচ্ছে? মোক্ষম সময় পেয়ে রহিমা গড়গড় করে বলল, শুধু তোমার মা? আম্মাও ছাড় দিতেছে না। এখন যদি তোমার কথা শুনে তাহলে তো নতুন বউ একদম ছাড়বো না। তোমার মা মায়া দয়া যে কই পালাইছে, আগে কত ভালো আসলে। আচ্ছা, ওর খেয়াল রাখবেন। কথাটা বলতে দেরি, তবে কলটা কাটতে বিলম্ব করেনি মানুষটা। রহিমা হতাশা মিশ্রিত নিঃশ্বাস ফেলে দ্রুত গতিতে চলে যায়। তন্দ্রা নিয়ে গায়েব হয়েছে তুর্য। শ্রেয়া ঘুম পায় না। নিশিথি হাঁটতে বের হলো বাগানের দিকেটায়। বাড়ির সব মেহমান ১-২ দিন থেকেই চলে গিয়েছে। রুনা খালা এই কয়েকদিন ছিল, কিন্তু তিনিও নিজের চলে গিয়েছেন। একটা মাস বাংলাদেশে কাটিয়ে আবার কানাডা চলে যাবেন। গুড়ি গুড়ি বর্ষণ হচ্ছে, একটু একটু করে দেহ স্পর্শ করছে। এটা অত্যন্ত উপভোগ করছে শ্রেয়া। কিছু দূর হেঁটে আসতেই চক্ষে বিঁধে নজরুল চৌধুরী বাগানে পাতানো বেঞ্চে বসে আছেন মাথা নত করে। অবলীলায় ঠাহর করল সেই আর্ধবয়স্ক ওই মানুষটা কোনো কারণে ভীষণ ভীষণ কষ্ট পাচ্ছে। ঘরে ফিরে যাওয়ার মতো পোষণ করেও তথাপি পাও বাড়ায়, কিন্তু সঙ্গে সঙ্গে থেমে যেতে হয়। নজরুল চৌধুরী হাসি মুখে ডাকে ওকে। সিয়াজ একটা জিনিস খেয়াল করলো, ওনার কণ্ঠে গম্ভীরতা নাই, নিত্যদিনের মতো এই মুহূর্তে উপস্থিত শুধু শুধু বিষাদ। মাথায় ঘোমটা সমেত বেঞ্চির কাছে এসে দাঁড়ায়, নর্মতার সহিত বলল, জি বাবা। এত রাতে বাহিরে কেন তুমি? শ্রেয়া মৌনতা পালন করলো, কি বলবে ভেবে পাচ্ছে না। নজরুল চৌধুরী নিজে থেকে বলেন, বুড়ো শ্বশুরের পাশে একটু বসবি মা, কিছু কথা বলতে চাই তোকে। অপ্রস্তুত হলো শ্রেয়া, দূরত্ব রেখে এক কোণে বসলো। কখনো তো বাবার সান্নিধ্যে যাওয়া হয়নি, বাবার আদর কেমন হয় সেটাও জানে না। ছোট্ট করে বলে উঠল, বলুন বাবা। তুর্যর সাথে কথা হয়নি তো, তাই না? ছেলেটা আমার ফোন তুলছে না। যাই হোক, পিউর কাছ থেকে শুনলাম সামনের সপ্তাহে তোদের পরীক্ষা, ৩ দিন পর পাঠিয়ে দিব তোদের। তখন আমাকে গিয়ে জানাস তো আমার ছেলেটা কেমন আছে। ওদের মতন বাবা
আমি হতে পারলাম না। না পারলাম পরিবারে ভালো কর্তা হতে। তোর শাশুড়ি এ কদিন তোকে অনেক কথা শুনিয়েছে, আমি খেয়াল করেছি। আসলে ওর দোষ নেই। আমরা সবাই পরিস্থিতির শিকার। মনে একটা ভয় থেকেই এমন করে। তোয়াসের মতো তুর্যকে হারিয়ে ফেলার ভয়। কিছু মনে না করলেও একটা প্রশ্ন করি বাবা। খুঁতখুঁত স্বরে প্রশ্ন অনুমতি চাইল শ্রেয়া। নজরুল ইসলাম নির্দ্বিধায় বললেন, আমি জানি তুই কি প্রশ্ন করবি। সম্পর্কে তো শ্বশুর হতে পারি, কিন্তু তুই আমার মেয়ে। তোকে প্রথম দিন থেকে নিজের মেয়ে ভেবে আসছি আমি। বাবার জীবনে কয়টা কথা জানার অধিকার মেয়ের আছে। আমি আমার মেয়েকে শেয়ার করতে চাই। তোহাস আমার প্রথম স্ত্রীর সন্তান, আমার বড় ছেলে। তোয়াসের মা মায়া ছিল আমার বান্ধবীর মেয়ে, গ্রামের মেয়ে ছিল, বড্ড লেখাপড়ায় ঝোঁক ছিল মেয়েটার। তখন সবে সে মেট্রিক দিয়েছে। ওর ক্লাসের সকল মেয়েদের প্রায় বিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু তার মাথায় ভূত চাপে সে ইন্টার পার করবে। ওদের গ্রামে তখন কোনো কলেজ করা হয়নি। আম্মা এটা শুনে তার বান্ধবীকে বুঝিয়ে মায়াকে এখানে নিয়ে আসে। এইটুকু বলে শব্দ করে হেসে উঠলেন নজরুল চৌধুরী। পাঞ্জাবি হাতা দিয়ে মুখ মুছলেন। শ্রেয়া যেন ঘরে আছে। নজরুল চৌধুরী সামনের দিকে তাকিয়ে বলে উঠলেন, অবাক হচ্ছিস? জানিস তো মধ্যে ঠিক মায়া সব চুপ করে সব সহ্য করা, জবাব না দেওয়া, কথায় কথায়। ও একদম এমন ছিল। তোর প্রথম শাশুড়ি থাকলে তোকে কলিজায় ঢুকিয়ে রাখতো। তুই তো ওরই প্রতিচ্ছবি মা। মায়ের চুপচাপ স্বভাবে আমি সব থেকে বেশি মুগ্ধ হয়েছিলাম। এত শান্ত মেয়ে আমি কখনো দেখিনি। এই যে পেয়ারা গাছটা দেখছিস না, ওটা ওর জন্য লাগানো। অনেক পছন্দ ওর পেয়ারা। অবশ্য এটা আমি আগে লাগাইনি, ওর মৃত্যুর পর লাগিয়েছি। অনেক পর। তোয়াস তখন ভার্সিটিতে পড়ে। শ্রেয়ার মাথা উঁচিয়ে সদর্পে দাঁড়ালো, পেয়ারা গাছটার দিকে ঘাড় বাঁকিয়ে তাকায়। গাছের নিবনে প্রতি ও চাঁদের রূপে বড় বড় পেয়ারা ভাসছে অক্ষিপটে। ভালোবাসা বোধহয় এমনই হয়, প্রিয় মানুষটা নেই অথচ তার স্মৃতি আঁকড়ে ধরে দীর্ঘ দীর্ঘ নিঃশ্বাস বিমোচন করে। খোলা প্রকৃতির কেউ আড়ালে আবডালে কি অতি দারুণ যন্ত্রণা। তাকে চাইলেও ছোঁয়া যায় না, আঁকা যায় না চক্ষু ক্যানভাসে, শুধু অনুভব করা সম্ভব। ছুঁয়ে দেখা যায় তার পছন্দের জিনিসগুলো। সে এক্ষুনি ঠাউর করে হৃদয় মিলে গেছে, স্পর্শ প্রয়োজন পড়ে না। দূর থেকে দূরে দু প্রান্তে থাকি অনুভব করা যায় প্রিয় ব্যক্তিকে। হৃদয় মিলন ব্যতীত স্বামী শ্বশুর শাশুড়ি কারো সাথে সুখ শান্তিতে থাকা পসিবল হয়ে হয়ে ওঠে না। মনে মন মিলনই তো সুখ। অনাগত স্বরে রহস্য বলল, আমি আপনার গাছ থেকে পেয়ারা খেয়েছি বাবা, মিষ্টি ছিল খুব। নজরুল চৌধুরী উষ্ঠতা প্রসারিত করলো, বলো জানি মা, আগে কাউকে অনুমতি দিতাম না, পরে একসময় না দিয়েও থাকতে পারলাম না। যার জন্য লাগালাম সে তো কখনো খেতে পারবে না, তার চেয়ে অন্যদের খাওয়ার সুযোগ করে দিলাম। শ্রেয়া ভারী ভালো লাগছে শ্বশুর মশাইয়ের কথাগুলো। মনে বিষাদ কমেছে, এসেছে অনেকটা। আশার প্রকৃতিতে শ্রাবণ হাওয়া বইছে যেন। আবছা আবছা অন্ধকারে নির্মল পরিবেশে মিশে যাচ্ছে ওদের তপ্ত নিঃশ্বাস। বহুদিন কথা বলা মানুষ পায় না ও। কখনো তো কেউ আদরে ভঙ্গিতে কাছে ডাকেনি। যখন জানলো আজকে ওকে নিজের কন্যা স্থান দিয়েছে, মনটা কেমন আহ্লাদিত হয়ে উঠল। নজরুল চৌধুরীর বিষাদ মাখা বাক্যগুলো মধুর লাগছে। ছোট্ট থেকে নিশ্চুপ স্বভাবের মেয়েটা হুট করে বাবার সান্নিধ্য পেয়ে কৌতূহলের সঙ্গে অধিকার খাটায়। নরম গলায় প্রশ্ন করল শ্রেয়া, মায়া, আম্মা ও তোয়াস ভাইয়ের ব্যাপারে আর বললে না তো বাবা? কেন বলবো না মা, আজ আমার মেয়ের কাছে মনের সব জমানো কথা বলবো। বহুদিন হলো কথা শেয়ার করার মানুষ পাই। মনের গহীন হতে অনুভূতি হলো শ্রেয় পৃথিবীর কথা শেয়ার করা মানুষের কত অভাব। দিনের পর দিন কথার ভারে মানসিকভাবে ভেঙে পড়ছে কত শত মানব। মুখে না হোক মনে মনে একটা বিশ্বস্ত মানুষ খুঁজে বেড়ায় তারা, কিন্তু মিলে না। কেউ বুঝে না, বুঝতে বুঝতে বড্ড বিলম্ব করে ফেলে। যেদিন থেকে বোঝার বয়স হলো, সকাল সন্ধ্যা অভ্যাস হয়ে উঠলো নিয়ম করে হাঁটার। প্রায় একাই হাঁটতাম, তারপর
আমার পথে সঙ্গী হয় মায়া। মেয়েটা কিছু বলল না। চুপি চুপি পা ফেলে আমার সাথে। এই শহরে যখন নতুন আসা প্রায় কাঁদতো, বলতো আমার ভয় লাগে নুরুল ভাই, কিছু চিনি না, খারাপ লাগে, আমার স্বভাব পুরোটাই বাজাজপ্ত করেছে দুর্যোগ। বলতে পারিস আমি একদম ওর মতোই ছিলাম। মেয়েদের অতিরিক্ত ফ্যাসফ্যাস, অহেতুক কান্না, সকল পরিস্থিতিতে নিজেকে দুর্বল দেখানো অপছন্দ হতো আমার। আর স্বার্থপর মেয়েদের ঘৃণার দৃষ্টিতে দেখতাম। প্রথম প্রথম মা এইসব আমার বিরক্ত লাগতো। কতবার যে মেরেছি মেয়েটাকে, বারবার বলতো দুর্বল মেয়েদের আমার পছন্দ না। কিন্তু ও ছিল নাছোড়বান্দা। চলে গেল, কিন্তু আফসোস ওকে শেষমেশ স্ট্রং হতে দেখলাম না। এতই দুর্বল ছিল, অল্পতেই ছেড়ে চলে যায় আমাদের। তোয়াসকে জন্ম দিতে গিয়ে মৃত্যু হয় ওর। তবে একদিন থেকে ও জিতে গেছে জানিস। নিজের নীরব স্বভাবে হারিয়ে গেছে আমাকে। তুই কখনো বিনুনি করেছিস? মায়া করতো, ভীষণ ভালো লাগতো ওকে। তোয়াসকে রেখে চলে যায় মায়া। কত হাত জোর করে ওর বাবা মাকে মানিয়ে আমার বউ করে ঘরে তুলেছিলাম। মনে শুধু বলতো মায়া থাকবে না, কিন্তু ওর মায়া শেষ নিঃশ্বাস অব্দি কাটবে না। হলেও তাই, এখনো কাটেনি। তোয়াসের মামা বলিতে এবং মায়ের ইমোশনাল ব্ল্যাকমেল চৌধুরী বাড়িতে আনি মেহেরিনাকে। মেহেরিনা মনের দিক থেকে খারাপ না, খারাপ হলে সৎ মা হয়েও বুকে আলগে নিত না তোয়াসকে। নিজের সকল সুখ ত্যাগ করে সারাক্ষণ আমাকে জিজ্ঞেস করতো তোয়াস কিসে খুশি হবে, কি করলে হাসবে। নিজের সন্তান গর্ভে নিয়ে জীবনের বাজি রেখে তোয়াসের প্রাণ রক্ষা করেছে তুর্য। তখন ওর গর্ভে ও 9 মাসের গর্ভবতী হয়ে বাড়িতে কেউ না থাকায় তোয়াসকে কোলে নিয়ে সিঁড়িতে মুখ থুবড়ে থুবড়ে পড়ে মেহেরিনা। ছেলেটার পেটে ব্যথা করছিল, কোনো ক্রমে কমছিল না। আমাকে ফোন দেয় অনেকবার। আমার প্রতীক্ষা না করে মেহেরিনা নিজেই ওকে নিয়ে ডাক্তারের কাছে ছুটতে লাগলো, কিন্তু যেতে আর পারে না, উল্টো নিজেই প্রাণ খোয়াতে বসে। তুই বল মা, যে মেয়ে সতীন ছেলেকে নিজের গর্ভের সন্তানের চাইতে অতি যত্নে বড় করেছে, সে কখনো ওই সন্তানের খারাপ চাইতে পারে? কখনো সতীনের ছেলে ভেবে অন্যায় অবিচার করতে পারে? নুরুল চৌধুরী কাতর কণ্ঠস্বর, রোদনের ছাপ বিশদ, সে আর নির্বাক স্তব্ধ। ও কি ভেবেছিল মেহেরিনাকে প্রকৃতিপক্ষে সেই নারী কেমন বের হলো? ওনার মনটা হয়তো একদিনে কঠোর হয়নি। নিশ্চয় কারণ রয়েছে। তোর মতোই এতিম একটা মেয়েকে ভালোবেসে গোপনে বিয়ে করে তো। মেয়েটার নাম আরিয়ানা। ওর গোপনে বিয়ে করার বিষয়টা আমাদের সবাইকে কষ্ট দেয়, কারণ জিজ্ঞেস করলে জানায় এতিম বলে যদি পরিবার না মেনে নেয় তাই। যাক, মেয়েকে সম্মান দিয়ে ওর চাচা বাড়ি থেকে নিয়ে আসে। প্রথম কয়েকদিন সবকিছু ভালো কাটলেও হঠাৎ খেয়াল করলাম মেহেরিনা প্রায় মনমরা হয়ে বসে থাকে। জিজ্ঞেস করলে উত্তর দেয় না। আমি তো সারাদিন বাড়িতেই থাকি। না, তোয়াসও আমার সাথে অফিসে থাকে। তুর্য আয়ুষ সারাদিন বন্ধুদের সাথে ঘোরাঘুরি, আড্ডা দেয়। ইচ্ছে হলে বিজনেসে একটু একটু মনোযোগ, এই আর কি। দিনে দিনে বুঝতে পারছিলাম সংসারে কিছু একটা নিয়ে অশান্তি হচ্ছে। তোয়াস মেহেরিনার সঙ্গে ঠিকঠাক কথা বলে না, এড়িয়ে চলে। যেই ছেলে মায়ের হাতে খাওয়ার পাগল ছিল, তাকে দেখে একবার সকালের নাস্তার টেবিলে মেহেরিনা বানানো খাবার স্পর্শ পর্যন্ত করলো না। মা ও ছেলে একে অপরকে না দেখে থাকতে পারত না, অথচ বিয়ের কয়েকদিনের মাথায় এমন মনোমালিন্য সন্দেহ লাগে আমার। পরে মায়ের কাছ থেকে জানি আরিয়ানা নাকি সারাক্ষণ বলে ওর আপন শাশুড়ি নেই বলে মেহেরিনা ওকে ভালো চোখে দেখে না, এটিএম বলে তুচ্ছ তাচ্ছিল্য করে, খাবার খেলে নাকি খোঁটা দেয়, ওকে ঠিক মতো ভার্সিটিতে যেতে দেয় না, এগুলো বলে তোয়াসের কাছে। এই নিয়ে আমারও তুর্যর অনুপস্থিতিতে তোয়াস মেহেরিনার সঙ্গে ঝামেলা করে। মায়ের চেয়ে অতিরিক্ত বিশ্বাস করে বসে বউকে। একটা ছেলে নিজের মা এবং স্ত্রী দুজনের প্রতি সমান দায়িত্ব পালন করা উচিত। তাই বলে বিনা শর্ত জেনে কারো পক্ষপাতিত্ব বা কষ্ট দেওয়া ঠিক না। আরিয়ানা এসেছে মাত্র কয়েকদিন, কিন্তু মেহেরিনাকে আমি বছর খানেক ধরে চিনি। যাকে এতিম সহজ সরল ভেবে একটা সংসারের দায়িত্ব দিতে
চেয়েছিলাম সেই মেয়ে তছনছ করে দিল সবকিছু। মা, ওই ছেলের মাঝে রক্ত আপন পরের পার্থক্য টেনে আনে। মেয়েটা রূপে সুন্দর ঠিকই, কিন্তু তোর মতো সুন্দর মন হয়নি। ভাবতো ছোট ছেলেকে সব দিয়ে দিব, বড় ছেলেকে সম্পত্তি কম দিব, প্রত্যেক ঘরে যা হয় আর কি। আমাকে একবার বললেই হতো, কিন্তু না বলে আমার পরিবারে ভাঙন ধরা, মা ছেলে বিচ্ছেদ ঘটায়। এভাবে চলতে চলতে ওদের বিয়ের 3 মাসের মাথায় একটা বড়সড় কাণ্ড ঘটে যায়। আরিয়ানা মিসক্যারেজ হয়। দোষ পড়ে মেহেরিনার উপর। আরিয়ানা নাকি তোয়াসকে জানা মেহেরিনা খাবারে কিছু মিশিয়ে দিয়েছে। খাওয়ার পরে এমন হয়েছে। সেদিন বাড়িতে তুর্য সহ সকলে থাকা একটি হুলস্থুলি কাণ্ড বেড়ে যায়। আরিয়ানাকে হসপিটাল নিয়ে এসে চিল্লাচিল্লি শুরু করে তোয়াস। মেহেরিনাকে বলা সুযোগ না দিয়ে ঘৃণার চোখে তাকিয়ে বলে, সতীনের ছেলে বলে এমন করলে? নিজের ছেলে বউ হলে পারতে? তুর্যের বউয়ের সাথে এমন করবেন আপনি? বাচ্চা মেরে ফেলে নিজের অংশ ছেড়ে দিব ভাবতেন না? কেন মারলেন আপনি আমাদের বাচ্চাটাকে? নিকৃষ্ট মহিলা, বাচ্চার সম্পত্তি ভাগ পেয়ে যাবে তাই সহ্য হতো না আপনার? আমি পেপার পড়া বন্ধ করে রুম থেকে এসে গম্ভীর স্বরে ডাকি, কেবল তোয়াসকে। ওর সাথে সাথে আমাকে এমন একটা কথা বলে তৎক্ষণিক আমার হৃৎপিণ্ড দুভাগ করে হয়ে যায়। মা ভুলে যায় আমি সকল সুখ। ব্যথায় জর্জরিত হয়ে পড়ে আমার শরীরটা। কানে বাজে ওর কথাগুলো। আপনিও যোগ হয়েছেন এই মহিলার সাথে, নয়তো এত শাসন করেন কিভাবে তিনি এই বাড়িতে? বুঝিয়ে দিলেন বাবা দ্বিতীয় বিয়ে করলে দ্বিতীয় বউয়ের গোলাম হয়ে যায়। প্রথম বউয়ের সন্তানের কথা মাথায় থাকে না, দ্বিতীয় নারী মোহে পড়ে। ওর সেই বিষাক্ত বাক্যগুলো শুনে আমি কিছু না বলেও তুর্য সহ্য করতে পারে না। সে ভাইকে সম্মান করে এসেছে সব সময়। রাগে কষ্ট তার কলার চেপে ধরে। গর্জে ওঠে ছেলেটা। তখন তোয়াস ওকে দুমড়ে মুচড়ে দেয়, বলে, তুইও মিসেস মেহেরিনার মতোই। আমাকে আরিয়ানা জানিয়েছে বাসায় একা পেলে ওকে কিভাবে রাগ দেখাবি, এটিম বলে অবজ্ঞা করবি। নিজের বইয়ের প্রাণ রক্ষা করতে হলে তোদের সাথে আর থাকা যাবে না। তাই বলে ভাবিস না আমার ভাগের সবটা একা ভোগ করবি। ব্যাস, চলে গেল তোয়াস। আমি ওকে আটকালাম না। মেহেরিনা চেষ্টা করেছে। তুর্য একটা ক্ষোভ আমার প্রতি, কেন আমি ওকে আটকালাম না? ওর মতো সন্তান ভুল করলে বাবা মা কেন দূরে ঠেলে দিবে? নজরুল চৌধুরী কি তাহলে পারফেক্ট বাবা হতে পারেনি? এত ইগো? কিন্তু আমি ওকে বুঝাতে পারিনি কিভাবে ভেঙেছে তোয়াস আমাকে। কখনো আর ওদের অশান্তির কারণ হতে চাইনি। আড়ালে খোঁজ রেখেছি, তুর্য প্রকাশ্যে রাখে। আমি বুঝি ওকে। সে চাইছে তোয়াসের মন থেকে মেহেরিনার প্রতি ঘৃণা দূর করতে। বুঝছে একটা পরিবার কখনোই ওর খারাপ চায়নি। সৎ হলেও সে সবাই খারাপ তা না। আমার গম্ভীর বদমেজাজি রকচাটা ছেলে ধৈর্য ধরে এই নীরব প্রচেষ্টা বরাবরই মুগ্ধ করে আমাকে। এককালে কত মারপিটে করত, কারো এই কটু কথা তুর্য নিতেই পারত না। দিন দুয়েক না কাটতেই বিচার আসতো আমার কাছে। অথচ বড় ভাই কষ্ট দিলেও মুখ ফেরাতে পারেনি। সংসার সুখে পরিপূর্ণ হতে পারে না, সব মানুষ এক মনের হতে পারে না, কারো কারো ভেতরকার রূপে এত হিংসার মিশ্রণ। মেহেরিনা তো প্রতি প্রথমবার পালিয়ে যাওয়ার জন্য খুবই উঠত। ওর ভয় তুইও আরিয়ানার ন্যায়। তবে বিশ্বাস সেও বুঝে যাবে তোর মনটা। কষ্ট পাস না শ্রেয়া। দৃষ্টি পায়ের তলা সারি সারি বেঁধে উঁচিয়ে থাকা দুর্ভাগ হাঁসগুলোর দিকে নিবদ্ধ। আমাদের সমাজে পার্থক্য মানুষ নিজেই গড়ে তোলে। বিষ ছড়া একটা ভালো সম্পর্ক দেখলে সবাই এমন না, আবার কেউ কেউ এমন। শ্রেয়া এখানে তোয়াসের দোষ খুঁজে পেল। অন্ধবিশ্বাস সে যে কত মূল্যবান মানুষদের হারিয়েছে তা হয়তো আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। সকল নারী সংসার গড়ে না, কোনো কোনো নারী ভাঙে। তার বাস্তবিক উদাহরণ আরিয়ানা। নজরুল চৌধুরী বসা থেকে উঠে দাঁড়ালেন, বলেন, চল, অনেক রাত হয়েছে, ঘুমাবি। ধরা কণ্ঠে জবাব দেয় স্যার, জি বাবা, চলুন।
নজরুল চৌধুরীর বুকটা ভার মুক্ত হলো যেন। নিঃশ্বাস ফেলতে আর কষ্ট হচ্ছে না ওনার। এখন মনটা শেষ বেলায় হলেও বড় ছেলের সান্নিধ্য চায়। সকল ভুল ঝোঁক ভুলে আবার শক্তপোক্ত একটা পরিবার চান তিনি। দরকার পড়লে আরিয়ানা দুহাত জোর করে একটু মিলেমিশে থাকার দাবি করবেন। হয়তো মেয়েটা কিঞ্চিৎ হলে পরিবর্তন হয়েছে। ওনার একটাই চাওয়া, খাটিয়াটা দু ছেলের কাঁধে দুটি। সম্মুখে একটা দুয়ার, সেই দরজায় টপকে দেখাবার ও কাঙ্ক্ষিত মানুষটার। মন কি ভীরু ভীরু, হাত একবার উঁচিয়ে তুলছে তো আর একবার নামিয়ে নিচ্ছে। শঙ্কার বুকটা কেমন ফুলে ফুলে উঠছে, হাঁসফাঁস লাগছে সবকিছু। অপেক্ষা দীর্ঘায়িত কল্পনা চেপে ধরল কলিং বেল। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যায়। সামনে দাঁড়ানো ব্যক্তিটা ভুরু যুগল কুঁচকে তাকায় ওর দিকে। চাউনি তীক্ষ্ণ, ভীষণ ধারালো। এখন কি রেগে আছে তিনি? সিয়া রিমঝিমে কণ্ঠে বলে উঠল, কোনো উপায়ন্তর না পেয়ে একটা ডিম হবে? গম্ভীর কণ্ঠে প্রত্যুত্তর আসে, আদর হবে, চল। জিয়া ভবড়ে গেল। ওড়না মুছড়ে ধরছে তুর্যকে টেনে ভিতরে নিয়ে আসে। ধপাস করে লাগিয়ে দেয় দরজাটা। পরক্ষণে সেটা সাথে মিশিয়ে দিল শ্রেয়ার দেহখানি। আশমিতা বাকরুদ্ধ চোখজোড়া উপরে তোলার পূর্বেই তুর্য বাঁকা হেসে বলে উঠল, আমার বউ নিজের ঘরে পাশের বাসা ভাবিদের মতো ডিম খুঁজছে। এখন কি আপনার ডিম লাগবে? আদর কিন্তু ডিমের চেয়েও পুষ্টিকর। সো এটাই দিব নাকি আজ বাধা দিবেন? নেত্রযুগল উঁচানো হলো না আর শ্রেয়ার। সেদিন রাতের কথা মনে পড়ে যায়। তুর্য তাহলে সত্যি সত্যি সেই মুহূর্তের রেশ ধরে রেগে মেগে চলে এসেছে। ভাবনা কি নিছক না? ওর বাধা দেওয়াতে হয়তো একটু বেশি আহত হয়েছে মানুষটা, নয়তো এমন করে খোঁচা মারতো আজ। আলোকশূন্য আধারিতে সেই তুর্যর এতই সন্নিকটে আসে যে অবলীলায় উভয় একে অপরের হৃদয়স্পন্দন মেপে নিতে পারে। ধীরে ধীরে স্যার অনুভূত হয় পেটে রাখা হাতটায় মৃদু মৃদু চাপ সৃষ্টি করছে, বাড়িয়ে তুলছে ভিতরে অস্থিরতা, গতিহীন অনুভূতিতে। কাঁধ থেকে আঁচলটা কিঞ্চিৎ সরাতে মনে মনে জন্ম নেওয়া বাক্যটা বাস্তবায়ন করে শ্রেয়া, এটা কি মোহ স্যার? নিস্তব্ধ কণ্ঠে আরো কঠিন নিমজ্জিত ভাব চলে আসে। প্রশ্নটা শ্রেয়ার নিচু স্বরে হতে বেরিয়ে আসতে তুর্য বিনা বার্তায় সরে যায়। মোবাইলে ফ্লাইট চালিয়ে হাত মুঠো করে জিজ্ঞেস করে, তোমার এটা মোহ লাগলো? কণ্ঠে প্রবল ক্ষোভ, জেদ, রাগ সংমিশ্র। তার সঙ্গে আরো একটা জিনিস রয়েছে এবং তা হলো তাচ্ছিল্য ভাব। একে অভিমান নামক শব্দে রূপান্তরিত করলে খুব একটা ভুল হবে বলে বিবেচিত হবে না। শ্রেয়া এমন করে প্রশ্নটা করতে চায়নি। কিভাবে যে মুখে ফুটে বেরিয়ে এলো তাতেও নিজেও বিমূঢ়, হতবাক। অল্প স্বল্প আবছা আলোতে কাঁপে কাঁপে উঠে ওর কণ্ঠনালী। আপনি ফুলশয্যা রাতে যেসব বলেছিলেন সেগুলো সত্য, নাকি এখন যা হচ্ছে সেগুলো ভুলবশত? আমি বুঝতে পারছি না। তোমার মতো গাধা বিয়ে করে আজ এক্ষুনি আরো একবার পস্তালাম। আগে পাগল ছিলাম, সামনে আবার হতে হবে। আবার মনে হচ্ছে আমি কি নেশাখোর যে মাতাল হয়ে কিংবা ভুল করে তোমার কাছে যাব? অন্য কোনো মেয়ে হলে হাব ভাবে, কথার ধরন এতদিনে সব বুঝে যেতে। ঘুমাও। এখন যদি না ঘুমিয়েছ তাহলে পচা পানিতে ডুবিয়ে বুদ্ধি বাড়াবো। ব্যাককল গাড়ি, এই নিয়ে কটা প্রেম করেছ জীবনে? একটাও না, নীরস মুখে উচ্চারণ করে শ্রেয়া। প্রেম করেনি ভালো কথা, মানলাম। আমার সাথে প্রেম করার দূর ইচ্ছা তোমার, তাও বেশ সুন্দর বিষয়। কিন্তু রসায়নে এত কাঁচা হলে চলে? ভিতরে ভিতরে ভালোবেসে মরছ, উল্টো স্বামীকে দূরে সরিয়ে দিলে। আবার একদিনকার কাণ্ডকলাপে আমাকে অনুভব না করে সবটা মোহ বলে চালাক। ইচ্ছে করছে কষে থাপ্পড় মারি, কিন্তু বউকে মারা যায় না, কষ্ট হলে সহ্য করতে হয়। কথাগুলো বলে ব্যালকনিতে চলে যায় দুজন। শ্রেয়া
সেই দিকে চেয়ে থাকে এক দৃষ্টিতে। কখন দু চোখে ঘুম নামে টের পায় না, তবে সকালে উঠে তুর্য চলে যাওয়ার বিষয়টা ভাবায় ওকে। দ্রুত ও বুঝে তুর্যর কারো অভিমানে বলা প্রত্যেকটা বাক্য পরিস্থিতি অনুযায়ী কখনো কখনো ছোট্ট একটা প্রশ্ন তীক্ষ্ণ আঘাত হানে কারো কারো অন্তরস্থলে। সিয়া তো অনুভব করেছিল হৃদয়ে। মিলন তবুও কেন থেকে গেল এত সংশয়? তাহলে অনুভূতি কি পরিপূর্ণ ছিল না? লম্বা নিঃশ্বাস ফেলে ও ক্ষুদ্র স্মৃতিচারণে অন্ত করে। তুর্য ততক্ষণে দূরত্ব ঘুচিয়ে আরো নিকটস্থলে এসে দাঁড়িয়েছে। সিয়া আজ জানে মানুষটা শুধু থেকেই ওকে চায়, অতিরিক্ত চায়। শুধু তার প্রকাশের ধরনটা তেরা বেঁকা। তন্মধ্যে তুর্য কড়া কণ্ঠে বলে উঠল, কি ভেবেছিলে বাধা দিয়েছ বলে রেগে চলে এসেছি? তাই মনমরা হয়ে থাকবে সারাক্ষণ, ঠিক মতো না খেয়ে শুকিয়ে হাঁটটি। আমি একটু শক্ত করে জড়িয়ে ধরলে তো তোমার সকল হাড় মটমট করে ভেঙে যাবে। অতি বিস্ময় বিশিষ্ট শ্রেয়া এই লোক কেমন করে জানলো ও মনমরা থাকতো সর্বক্ষণ? এসব রহিমা খালা বলতো না তো? তাহলে ওনার যোগাযোগ করতো রহিমা খালার সাথে, কিন্তু একটা থেকে যায়। বাড়ি বাদে বাকি কারোর সঙ্গে কেন কথা বলতো না? এমনকি আয়ুষের সঙ্গেও না? নাকি সে ওর সাথে যোগাযোগ করেনি? প্রচুর পরিমাণে প্রশ্ন জোগায় শ্রেয়ার আর অন্দরমহলে ছোট্ট সমুদ্রে। তবে সাহসের অত্যাধিক অভাব বোধ করছো কারো সান্নিধ্যে এমনতর ঘটে না, শুধু এই এক পুরুষের সামনে ভয় ভয় হয়ে ওঠে সবকিছু। স্বাভাবিক গলায় বলল, আপনি আমার উপর রেগে আসেননি? না। তুর্য গম্ভীর কণ্ঠে জবাব দিয়ে সোফায় গিয়ে বসে। সে এতক্ষণে শ্বাস ফেলতে মোক্ষম সুযোগ পায়। গুটি গুটি টালমাটাল পা ফেলে সোফায় কাছে এসে দাঁড়ায়। তুর্য মাথা এলিয়ে চক্ষুদ্বয় বুজে আদেশের স্বরূপ গলায় বলল, বসো। শ্রেয়া সামনে সোফায় বসে। ওর মনে বিষণ্ণতা কেটে গিয়েছে। তুর্য তার প্রতি কোনো রাগ নেই শুনে, তবে চলে কেন এলো? কিছু একটা তো হয়েছে। এই নিয়ে ওর মনের পাতায় খচখচ আওয়াজ সৃষ্টি হচ্ছে বারংবার। এলো সেই দুপুরে, আর আমার কাছে আসলেন বিকেলে। পরীক্ষা প্রস্তুতি কেমন? সিয়া বলতে মন চায়, আর প্রস্তুতি কবে আপনার চেহারাটা দেখবো, গায়ে গন্ধ নাকে মাখবো, গম্ভীর স্বরে আওয়াজ শুনবো, সেই চিন্তায় দম বন্ধ হয়ে আসছিল প্রতিনিয়ত। ভালোবাসা খুব খারাপ স্যার, তার চেয়েও খারাপ আপনি। 18 বছর বয়স থেকে প্রেমে ফেলে দিনের পর দিন হেয়ালিপানা। একটা কথাও স্যার মন ভেদ করে কণ্ঠানি পর্যন্ত আসছে না। সংকোচন জড়তা লজ্জা কাটিয়ে এবার আঁখি যুগল মেলে ধরে তুর্যর পানে। সঙ্গে সঙ্গে ভেতরটা আঁকতে উঠল, মোচড় দিয়ে উঠল অন্তর। চোখের সম্মুখে ভাসছে তুর্যর হাতের সাদা ব্যান্ডেজটা। বসা থেকে উঠে ব্যগ্র কণ্ঠে প্রশ্ন করতে লাগলো, আপনার হাতে কি হয়েছে? ব্যান্ডেজ কেন? কি হয়েছে স্যার? তুর্য কপালে ভাঁজ পড়ল, নড়চড় হলো না বিন্দু মাত্র, শুধু হাত বাড়িয়ে ডাকলো, এদিকে এসো। শ্রেয়া কষ্টে বুকে ফেটে জলবিন্দু বেরিয়ে আসার উপক্রম। চোখ গুলগুলি ভিজে ভিজে উঠেছে। একটু কাছেই আসতেই তুর্য হাত টেনে পুরো দেহটা নিজের বক্ষে চেপে ধরল। পুতুলের ন্যায় পড়ে আছে শ্রেয়া। ওকে ঠিকঠাক নিজের সাথে জড়িয়ে একপাশে বসালো তুর্য। ঘাড় হেলিয়ে কণ্ঠে কাঠিন্যভাবে এনে বলল,